পরে যেন বনমালীর ছায়াটিকে বেদখল করিতে চায়। আশেপাশে কোথাও সে সর্বদা আছেই। বনমালীকে কখনো চুরিট খুঁজিতে হয় না, ওষুধ খাইতে ভুলিয়া যাইতে হয় না। দিনের মধ্যে 2-4 মিনিটের জন্য কারোর সঙ্গে হালকা কথা বলিবার সাধ জাগিলে কেমন করিয়া টের পাইয়া পড়িয়া আসিয়া দাঁড়ায়। বলে, স্নান করতে যাচ্ছিলাম, ভাবলাম দেখে যাই আপনি কি করছেন। রাত্রে বনমালী বিছানায় শুইলে চুপি চুপি ঘরে আসে, বলে, কি চাই বলুন। বনমালী হাসি গোপন করিয়া বলে, পা কামড়াচ্ছে, কেষ্টকে ডেকে দিয়ে যা। আর কিছু চাই না। পরি বলে, কেষ্ট কেন, আমি কি পা টিপতে জানি নে? অবশ্য পা সে টেপে না, অত বোকা পরি নয়। কেষ্টকেই ডাকিয়ে দেয়, হুকুম দিয়ে যায়, যাবার সময় আলো নিভিয়ে দিস কেষ্ট। ছেলের দিকে চাহিবার সময় পরের হয় না। ঝির কোলে পরের ছেলে প্রায় মাতৃস্থানের জন্য কাকিয়ে কাকিয়ে ঘুমাইয়ে পড়ে। বনমালীর চারিদিকে পরি যে বৃত্ত রচনা করিয়া রাখে, তার পরিধির বাহিরে চারু পাক খাইয়ে বেড়ায়, কোথাও প্রবেশের ফাঁক দেখিতে পায় না। ভাবে, কি মেয়ে বাবা, ও দেখছি সর্বনাশ করে ছাড়বে। একদিন একটু বেশি রাত্রে খুব বাদল নামিয়াছে। খানিক বর্ষণের পর অবিরত বিদ্যুৎ চমক আর বজ্রপাত আরম্ভ হইয়া গেল। প্রকৃতি সে এক মহামারী কাণ্ড। চারু ভাবিল, অন্য ঘরে একা একা পরি ভয় পাইতেছে। উঠিয়া দরজা খুলিয়া সে বাহিরে আসিল। একটু খোঁজ খবর লইলে পরি খুশি হইবে। বনমালীকে ও যেরকম বাঘ বানাইয়া আনিতেছে, ওকে একটু খুশি রাখা দরকার বইকি। নিশুতি রাত, বাড়িটা একবার প্রাণঘাতী আলোক চমকাইয়া উঠিয়া অন্ধকারে আড়ষ্ট হইয়া যাইতেছে। চারু পা চালাইয়া বারান্দাটুকু পার হইয়া গেল। কি জানি, একটা বজ্র যদি তাহার ঘাড়েই আসিয়া পড়ে। পরীর ঘরের দরজা ভেজানো ছিল, ঠেলিতে খুলিয়া গেল। ঘরের মধ্যে 2 পা আগাইয়া চারু থমকাইয়া দাঁড়াইয়া পড়িল। এই দৃশ্য তাহাকে দেখিতে হইবে, চারু তাহা কল্পনাও করে নাই। মেঘ গর্জনে পরি ভয় পাইবে, এ আশঙ্কা কয়েক মিনিটের জন্যও তাহার পোষণ করার প্রয়োজন ছিল না। পরি একা নয়। বনমালীর বুকের কাছে যদিও সে জড়সড় হইয়া তাহার কথা শুনিতেছে, সেটা ভয় নয়। খোকার ছোট বিছানাটি মেঝেতে নামানো, বিছানা হইতে গড়াইয়া বনমালীর এক পাটি জুতা 2 হাতে বুকের কাছে আঁকড়াইয়া ধরিয়া খোকা শান্তভাবে ঘুমাইয়াছে। পা হইতে মাথা অবধি চারু একটা তীব্র জ্বালা অনুভব করিল। একটা ভয়ানক চিৎকার করিয়া বিছানায় পা ঝাঁপাইয়া পড়িয়া পরীকে আশ্রাইয়া কামড়াইয়া ক্ষতবিক্ষত করিয়া দেওয়ার জন্য, গলা টিপিয়া তাহাকে একেবারে মারিবার জন্য সে একদা অদম্য অস্থির প্রেরণা অনুভব করিতেছিল। কিন্তু সংসারে সব কাজ করা যায় না। কাকে কে কি বলিবে? এটা তাহার বোনের শয়নঘর, কিন্তু ঘরের মালিক বনমালী। বনমালীকে কিছু বলা যায়ই না। পরীকে কিছু বলিলেও বনমালী নিজে অপমানিত জ্ঞান করিবে। দারোয়ান দিয়া এই রাত্রেই যদি তাহাকে আর ভুবনকে বনমালী বাহির করিয়া দেয়, আটকাইবে কে? ছেলের হাত ধরিয়া এই দুর্যোগে সে যাইবে কোথায়? চারু আস্তে আস্তে ঘর হইতে বাহির হইয়া গেল। দরজা যেমন ভেজানো ছিল তেমনি ভেজাইয়া দিল। আকাশে এখনো বিদ্যুৎ চমকাইতেছে। আকাশের এক প্রান্ত হইতে আরেক প্রান্ত পর্যন্ত চির খাওয়া বিদ্যুৎ। চারু ভাবিতে লাগিল, কি মহা বিস্ময়ের ব্যাপার যে পরি শেষ পর্যন্ত বনমালীকে জয় করিয়া ছাড়িল। সেদিনকার কচি মেয়ে পরি এমন মূল্য দিয়ে সে বনমালীকে কিনিয়া লইল যে তার ছেলের সমগ্র ভবিষ্যৎটা সোনায় মণ্ডিত হইয়া গেল। বনমালী এইবার সারা জীবন অনুতাপ করিবে আর পরীর ছেলের পিছনে টাকা ঢালিবে। হয়তো ভুবনকে না দিয়া এ বাড়িটা সে পরীকেই দান করিবে। বলিবে, ভুবন আর বাড়ি নিয়ে করবে কি চারুদি, পরীকেই দিয়ে দিলাম। ঘরে গিয়া খাটে বসিয়া ছেলের গায়ে হাত রাখিয়া চারু অনেকক্ষণ চুপচাপ ভাবিল। সে জানে উহারা তাহার যাওয়া আসা টের পাইয়াছে। পাক টের। কাল তারা যদি তাহার কাছে লজ্জাবোধ না করে, তাহারও লজ্জা পাইবার কোনো কারণ থাকিবে না। পরি তাহার কে? কেউ নয়। ছুঁইতেও ঘৃণায় গা শিউরিয়া উঠিল বলিয়া সে যাহার চোখ দুটো উপড়াইয়া আনিল না, সে তাহার বোন হইবে কোন দুঃখে? কপাল পুড়িয়া যাওয়ার 3 মাসের মধ্যে এমন কাজ যে করিতে পারে, বাড়ির ঝিয়ের চেয়েও সে পর, অনাত্মীয়া। ওর অক্ষয় নরকের সঙ্গে তাহার কোনো সম্পর্ক নেই। মনে মনে মস্ত এক প্রতিজ্ঞা করিয়া 18 বছরের ঘুমন্ত ছেলের মাথায় সস্নেহে চুমা খাইয়া চারু মেঝেতে তাহার সংক্ষিপ্ত কম্বলের শয্যায় নামিয়া গেল। এই বাড়িতে পাপের বন্যা বহিয়া যাক, এ ঘরখানাকে সে পবিত্র মনে করিবে। যতদিন বাঁচে সপুত্র এই ঘরের বায়ু নিঃশ্বাসে গ্রহণ করিবে। বাহিরে এমন বৃষ্টি হইয়া গেল, তাহাদের গায়ে লাগিল কি?
বাহিরে যত অন্যায় ঘটিয়া চলুক, তাহাদের গায়ে ছোঁয়াচ লাগিবে না। এই কথাটা বারবার ভাবিয়া এবং শেষ পর্যন্ত বিশ্বাস করিয়া চারু কিন্তু সমস্ত রাত ঘুমাইতে পারিল না। পরের আদিম শৈশবের ইতিহাস ছায়াছবির রূপ লইয়া তাহার চোখের সামনে ভাসিয়া আসিতে লাগিল। বাপের বাড়ির গ্রামে পরী যখন ছেঁড়া ডুরে পরিয়া ঘুরিয়া বেড়াইত, আর বিবাহের পর এখানে আসিয়া পিঠে বেণী দুলাইয়া স্কুলে যাইত, তখনকার কথা। কত আদরে কত যত্নে তাকে সে মানুষ করিয়াছিল। সেই পরী যে আজ তাহার ভুবনের মুখের গ্রাস কাড়িয়া লইবার জন্য এমনভাবে নিজের সর্বনাশ করিল, ইহার আকস্মিকতা, ইহার অসামঞ্জস্য সমস্ত রাত চারুকে অভিভূত করিয়া রাখিল। বনমালীকে ভালোবাসিয়া যৌবনের অপরিতৃপ্ত অসংযত ক্ষুধা অথবা নেহাত ছেলেমানুষি খেয়ালে যে পরী এই নিদারুণ ভুল করিয়া থাকিতে পারে, চারুর মনে ঘুণাক্ষরেও সে কথা উদিত হইল না। যাহার বিবাহ হয়েছে, যে ৩ বছর স্বামীর ঘর করিয়াছে, বিশেষ করিয়া যে তাহার বোন, তাহার মধ্যে ওসব পাগলামি চারু কল্পনা করিতে পারে না। ৪০ বছরের জীবন কাহারও মধ্যেই আভিজাত্য চিহ্ন তো সে খুঁজিয়া পায় নাই। মতলব থাকে, যেদিকে যেভাবে মানুষ পা ফেলুক, পেছনে মতলব থাকে। বনমালীর ৩৮ বছর হইয়াছে। টাকা ছাড়া তার আর কি আছে যে তার টানে মেয়ে মানুষ লক্ষ্যভ্রষ্ট হবে? মানুষটা একটু অদ্ভুত, একটু গভীর। প্রথম বয়সে মনে মনে সেও তাহাকে একটু ভয় করিত। মনে হইত তাহার ভিতরটা কি কারণে মুচড়াইয়া পাক খাইতেছে, তার বড় যন্ত্রণা। তখন বনমালী যুবক, তার মধ্যে সে তো তখনও কোনো আকর্ষণ আবিষ্কার করিতে পারে নাই। তার নৈকট্যে, তার নির্বাক আবেদনকে, তার ২ চোখের গভীর তৃষ্ণাকে সে যে কতবার অপমান করিয়াছে, তার হিসাব হয় না। তার সঙ্গে কথা কহিবার সময়ও কি সবসময় সে পাইত? তাহার কাছে মানুষ হইয়া পরী কি তাহার মনের জোর এতটুকু পায় নাই? অসহায় আক্রোশে থাকিয়া থাকিয়া চারুর মনে হইতে লাগিল, ইহার চেয়ে সেই যদি সে সময় বনমালীর নিকট আত্মসমর্পণ করিত, তাও ভালো ছিল। এরকম বিপদ ঘটাইবার সুযোগ পরী আজ তাহলে পাইত না। চারুর জীবন অন্ধ আবেগের স্থান ছিল না। সমস্ত জীবন তাহাকে সংসারের এলোমেলো বিরুদ্ধ শক্তির সঙ্গে সংগ্রাম করিয়া যাইতে হইয়াছে। প্রথম জীবনে তাহার লড়াই ছিল অভাবের সঙ্গে আর গ্রামের ২-৩টি যুবকের স্বভাবের সঙ্গে। বিবাহের পর তাহার লড়াই শুরু হইয়াছিল ধন সম্পদের পলাতক প্রবৃত্তির সঙ্গে আর নিজেকে সামলাইয়া না চলার দুরন্ত ইচ্ছার সঙ্গে। ইহার কোনোটাই সহজ ছিল না। পুরুষ অভিভাবকের অভাবে সম্পত্তির ব্যবস্থা করিতে তাহার যেমন প্রাণান্ত হইত, অবাধ স্বাধীনতার সঙ্গে পাগলা স্বামীকে খাপ খাওয়াইতেও তাহার তেমনি অবিরাম নিজেকে শাসন করিয়া চলিতে হইত। হাতে টাকা, দেহে রূপ, মনে অতৃপ্ত যৌবন, এরকম ভয়ানক সমন্বয় ঘটিয়াছিল বলিয়া সারা জীবন তাহাকে অনেক ভুগিতে হইয়াছে। চারুর হৃদয়ের কতগুলি স্থান তাই ভয়ানক শক্ত। পরদিন সকালে সে নিজে গিয়া পরীকে ডাকিয়া তুলিল। কিছুই যেন ঘটে নাই, এমনিভাবে বলিল, নে ওঠ এবার, অনেক বেলা হয়েছে। পরী সাড়া দিল না, পায়ের বুড়ো আঙুলের দিকে চাহিয়া চুপ করিয়া শুইয়া রইল। খোকাকে তুলিয়া লইয়া বাইরে আসায় চারু হাঁফ ছাড়িল। কিন্তু তখনও আর একজন বাকি। বনমালীকে চারু আবিষ্কার করিল বাগানে। এক মুহূর্তের জন্য তার হৃদয় স্পন্দিত হইয়া উঠিল। এই বাগানে এক স্বপ্নধূসর সন্ধ্যায় বনমালী একরকম জোর করিয়া একদিন তাকে প্রায় চুম্বন করিয়া বসিয়াছিল। সেদিন যদি সে বাধা না দিত। গাছের ডাল হইতে টপ টপ জল পড়িতেছিল। কতগুলি ফুলের গাছ নষ্ট হইয়া গিয়েছে। চারু বলিল, কি বৃষ্টিটাই কাল হয়ে গেল। বনমালী বলিল, বেশ ঠান্ডা পড়েছে। হ্যাঁ, কদিন গরমে প্রাণটা গেছে। আমি একবার তারকেশ্বর যাব ভাই। বনমালী আচমকা বলিল, খেন্তির মা ২০০ টাকা চেয়েছে, মেয়েকে নিয়ে কাশী যেতে চায়, তুমি যাবে ওদের সঙ্গে? চারু মাথা নাড়িল। কাশী মাথায় থাক, তোমাদের ছেড়ে আমি কোথাও যেতে পারবো না ভাই। খেন্তির মার কি, হুট বলতে ও যেখানে খুশি যেতে পারে, আমরা পারি নে। আমাদের মায়া মমতা আছে, ২০ বছর ধরে যার সঙ্গে। চারু একটা নিঃশ্বাস ফেলিল। তারকেশ্বর রওনা হওয়ার আগে চারু বলিয়া গেল, ভুবন রইল ভাই, একটু দেখো। আর শোনো, কাল পরের একাদশী। এই বয়সে ওর একাদশী করার কি দরকার কে জানে। কথা কি শুনবে মেয়ে? তোমাকে মানে ফল টল যদি খাওয়াতে পারো, একটু চেষ্টা করে দেখো ভাই। আগে চারু সরকার প্রথমে গিয়ে একটা আস্ত বাড়ি ভাড়া করিয়া আসিত, তবে চারু তারকেশ্বর যাইত। এবার সে সোজাসুজি যাত্রী নিবাসে উঠিয়া গেল।
প্রত্যেকদিন এই মানত করিয়ে সে দেবতার কাছে পুজো দিল যে তার ফিরিয়ে যাওয়ার আগেই পরী যেন কলেরা হইয়া মরিয়া যায়। পরীর যে আর বাঁচিয়ে থাকার দরকার নাই, দেবতাকে এই কথাটা সে খুব ভালো করিয়া বুঝাইয়া দিল। পরীর ছেলেকে সে মানুষ করিবে। তৃতীয় দিন মন্দিরে পুজো দিয়ে যাত্রীনিবাসে ফিরিয়া চারু দেখিল একটি বউয়ের কলেরা হইয়াছে। তাকে বিদায় করিবার ষড়যন্ত্র আর পলায়নপর যাত্রীদের কোলাহলে যাত্রীশালা সরাগম। সকালে বউটির সঙ্গে চারুর পরিচয় হইয়াছিল। স্বামীর অম্বলের অসুখের জন্য ছেলে মানুষ দেওরকে সঙ্গে লইয়া মরিয়া হইয়া সে ধর্ণা দিতে আসিয়াছে। বউটির নাম কনক, বয়স অল্প। থুপথুপ করিয়া পা ফেলিয়া ওর চলার ভঙ্গি অনেকটা পরীর মতো। দেওর শিশুকে দুধ খাইতে দিবে বলিয়া সকালে চারুর কাছে একটা পাথরের বাটি ধার করিতে আসিয়াছিল। ঘনিষ্ঠতা হইতে মাত্র মিনিট 10 লাগলো বইকি। হ্যাঁ মাসিমা, কদিন থাকবেন আপনি? চারু হিসাব করিয়া বলিল, আজ নিয়ে হলো 3 দিন, আরও 5-6 দিন থাকবার ইচ্ছে আছে মা। এখন বাবা যা করেন। পরের কাছে পাগল ছেলে ফেলে এসেছি মা, থাকতে কি মন চায়? কিন্তু দেখি কটা দিন ছেলেটাকে কেমন যত্ন আত্তি করে। আমি চোখ বুঝলে ওদের কাছেই তো থাকতে হবে। বসো বাছা, এখানে পা গুটিয়ে বসো না। বিছানা একটু নোংরা হয়তো হবে, তুমি বুঝি ভাবছো ছেলেকে ওরা কিভাবে রাখছে, ফিরে গিয়ে আমি তা কি করে জানবো? এতকাল একটা জমিদারি চালিয়ে এলাম, আমার কি ওসব ভুল হয় বাছা? সে ব্যবস্থা করেই এসেছি। আমাদের পদ্মজিকে 2টো টাকা দিয়ে এসেছি, চোখ দিয়ে সব দেখবে, কান দিয়ে সব শুনবে, ফিরে গেলে আমায় সব বলবে। এখানে এসে চারু কথা বলিয়া বাঁচিয়েছে। বাড়িতে থাকিলে ভাষায় একটু সংযম দরকার হয়। কে জানে কে গ্রাম্য মনে করিবে, বুড়ি মনে করিবে। কিন্তু যে যার হৃদয় চর্চা লইয়া থাকে। কনক বলিয়াছিল, আপনি তাহলে আছেন কদিন? আমার দেওরকে একটু দেখবেন মাসিমা। বাবার দয়া হতে 2 দিন লাগে কি 3 দিন লাগে ঠিক তো কিছু জানি নে। একা কি করে থাকবে এখানে ভেবে বড় ভাবনা হচ্ছিল। আপনি যখন রইলেন তখন অবশ্যই আর। কনক একটু হাসিয়াছিল। শিশুকে ডাকিয়া বলিয়াছিল, মাসিমাকে প্রণাম করো শিশু। কনক ধর্ণা দিবে স্থির হইয়াছিল। এখন আজ তার এই বিপদ। ছেলে মানুষ শিশু একেবারে দিশেহারা হইয়া গিয়েছে, যে যা বলিতেছে তাই করিতে গিয়া কিছুই সে করিতে পারিতেছে না। এদিকে যাত্রীবাসের কর্তা একটি গাড়ি ডাকাইয়া আনিয়া ক্রমাগতই বলিতেছে, যাও না হে ছোকরা, হাসপাতালে নিয়ে যাও না, সবাইকে মারবে নাকি? আচ্ছা বিয়াক্কেলি লোক বাপু তুমি, কথাটা জানাজানি হওয়ার আগে আমাকে একবার বলতে নেই? দেখুন আপনারা কেউ যাবেন না, কোনো ভয় নেই, আমি বলছি কোনো ভয় নেই। রোগী হাসপাতালে পাঠিয়ে এখনই প্রত্যেক ঘরের চৌকাঠ হতে চাল পর্যন্ত ডিসইনফেক্ট করে দিচ্ছি। আপনাদের যদি কিছু হয় তো আমায় বলবেন তখন। বলে আর তোমায় বলে কি হবে বাপু? এই ধরনের প্রশ্ন করিলে যাত্রীনিবাসের কর্তা চোখ লাল করিয়া একবার তার দিকে তাকাইয়াছে, কিন্তু কোনো জবাব দিবার লক্ষণ দেখাইতেছে না। চারুর সঙ্গে চাকরকে গাড়ি আনিতে পাঠাইয়া দিল। শিশু এতক্ষণে তাহাকে দেখিতে পায় নাই, এবার তাহার দিকে চোখ পড়ায় সে যেন অকুলে কুল পাইল। মাসিমা দেখুন না, এরা জোর করে হাসপাতালে পাঠিয়ে দিচ্ছে, আপনি একটু বলে দিন না। চারু বলিল, তা যাও না বাছা, হাসপাতালেই নিয়ে যাও, এখানে কি চিকিৎসা হয়? তারপর ভর্ৎসনা করিয়া বলিল, এখনো একজন ডাক্তার ডাকুনি, করেছ কি? ডাক্তার আনতে পাঠাও বাছা, আগে ডাক্তার আনতে পাঠাও, তারপর অন্য কথা। বলিয়া নিজের ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করিয়া দিল। বাহির হইলে গাড়ি লইয়া চাকর ফিরিয়া আসিল। শিশুকে ইশারায় কাছে ডাকিয়ে বলিল, আমার পাথরের বাটিটা বৌদি নোংরা করে ফেলেছে মাসিমা। চারু বিরক্ত হইয়া বলিল, কেন নোংরা করেছে? পরের জিনিস নিলে সাবধানে রাখতে হয় বাপু। আচ্ছা যা করেছে বেশ করেছে, এবার বাটিটা এনে দাও। একটু দাঁড়ান, ধুয়ে দিচ্ছি। চারু অনাবশ্যক দৃঢ়তার সঙ্গে বলিল, দাঁড়াবার আমার সময় নেই বাছা, তোমার বাটি ধোবার জন্য গাড়ি ফেল করবো নাকি? যেমন আছে তেমনি এনে দাও। শিশু আর কথা না কইয়া বাটি আনিয়া দিল। চারু তার একখানা পরনের কাপড় মাটিতে বিছাইয়া বলিল, এটাতে দাও। অনেক পরত কাপড়ে বাটিটা সন্তর্পণে জড়াইয়া পুটলি করিয়া চারু সেটা আলগোছে তুলিয়া লইল। নিজের জিনিস ফিরাইয়া লইয়া চোরের মতো কয়েকবার চারিদিকে চাহিয়া শিশুর হাতে 10 টাকার নোট গুজিয়ে দিয়া সে পালাইয়া আসিল। বাড়ি ফিরিয়া ধুলাপায়ে সকলের আগে চারু পরীর হাতে পাথরের বাটিতে নির্মাল্য তুলিয়া দিল। বলিল, এক হাতে নয় 2 হাতে ধর, ছেলের মা তুই, তোর তো সাহস কম নয় পরী, কপালে ঠেকিয়ে খেয়ে ফেল। 2টো ভাত যে দিদি, ভাত নয় প্রসাদ, খা।
দাঁড়াইয়া দাঁড়াইয়া সে পরীর নির্মল পান চাহিয়া দেখিল, তারপর বাটিটা লইয়া স্নানের ঘরে সাবান সোডা দিয়া অনেকবার মাজিল। নিজে 1 ঘণ্টা ধরিয়া স্নান করিয়া আসিয়া বেতের বাস্কেট হইতে দেবতার ফুল বাহির করিয়া ভুবনের কপালে ছোঁয়াইয়া জিজ্ঞাসা করিল, তোকে সকলে ভালোবেসেছে ভুবন? ভুবন অস্বীকার করিল। তোমার কাছে পালিয়ে যাচ্ছিলাম, কেষ্ট আমায় ধরে আনলো কেন? আমায় ঘরে বন্ধ করে রেখেছিল। চারু ঝিকে জিজ্ঞাসা করিল, কিরে পদ্ম, সকলের ভাবসাব কিরকম দেখলি বলতো? পদ্ম জানাইল, সকলের ভাবসাব মন্দ নয়, আবার ভালোও নয়, কিন্তু দুয়ের মাঝামাঝি। পরি তার বোনপোকে ঠিক সময় মতো না হোক ডাকিয়া খাওয়াইয়াছে। মার জন্য হাউমাউ করিয়া কাঁদিলে ভোলানোর চেষ্টাও যে করে নাই এমন নয়, তবে চোখে চোখে ওকে কেউ রাখে নাই। কাল দুপুরবেলা ভুবন চুপি চুপি পালাইয়াছিল, পদ্ম দেখিতে পেয়ে কেষ্টকে দিয়ে ধরাইয়া আনিয়াছিল। গোলমাল শুনিয়া আসিয়া বনমালী তাকে কয়েক ঘণ্টা ঘরে বন্ধ করিয়া রাখিয়াছিল। কি যেন মা, মার মতো কেউ কি করে? চারু বলিল, আমি যে চিরকাল বাঁচব না পদ্ম, তখন কি হবে? মারধর করেনি তো কেউ? ধরিয়া আনিবার সময় কাল কেষ্ট বুঝি ভুবনকে একটু মারিয়েছিল, কিন্তু পদ্ম সে কথা গোপন করিয়া গেল। না, মারধর কেউ করেনি। চারুর পুরো নাম চারুদর্শনা, পরীর পুরো নাম পরীরানী। এগুলো কেবল যে নাম তা নয়, মানানসই নাম। সারাদিন পরীকে চারু আজ বিশেষভাবে সুন্দরী দেখিল, অপরূপ, অভিনব। পরীর যতবার তার লাল করে ঠোঁট দুইটি ফাঁক করিয়া হাসিল, ততবারই চারুর সর্বাঙ্গে একটা শিহরণ বহিয়া গেল। ভাবিল, না, এ রূপ নিয়ে সংসারে থাকাটা কিছু নয়, চারদিকে আগুন জ্বেলে দিত বই তো নয়। শরীরটা চারুর ভালো লাগছিল না। সে সকাল সকাল শুইয়া পড়িল। একটা আশঙ্কা সে মনে হইতে কোনো মতেই দূর করিতে পারিতেছিল না যে আজ রাত্রে যদি পরীর কলেরার লক্ষণ প্রকাশ পায়, ভুবনকে কোথাও সরানোর সময় পাওয়া যাইবে না। তারকেশ্বরে সে বউটির ভেদভূমির কথা স্মরণ করিয়া চারুর গা ঘিনঘিন করিতে লাগিল। মনে হইতে লাগিল একটা নোংরামির মধ্যে সে শুইয়াছে। বিছানাটা অপবিত্র, অশুচি। সম্ভবত মনের ঘৃণাতেই খানিক পরে চারুর বমি আসিতে লাগিল, আর খানিক পরে সে প্রথমবার বমি করিল। একবার বমি করিয়াই তার মনে হইল সমস্ত শরীরের রস তার শুকাইয়া গিয়াছে। বমির শব্দ পরে উঠিয়া আসিয়াছিল। চারু কাঁদিয়া তাকে বলিল, ও পরি, আমার কলেরা হয়েছে, বনমালীকে ডাক শিগগির। বনমালী উঠিয়া আসিল। ডাক্তারকে ফোন করা হইল। ডাক্তার আসিল 1 ঘণ্টা পরে। ইতিমধ্যে চারুর মাথা একবারে খারাপ হইয়া গিয়াছে। বিড়বিড় করিয়া আপন মনে কি যে সে বকিতে লাগিল, কেহ তার মানে বুঝিল না। মানে বুঝুক আর না বুঝুক, বনমালী বার কতক তাকে শুনাইয়া দিল যে ভুবনের জন্য তার কোনো ভয় নাই, ভুবনের ভার সে লইল। পরের মনে হইল তাহার কিছু বলা দরকার। ভুবনকে আমি চোখে চোখে রাখবো দিদি, চোখের আড়াল করব না কখনো। কিন্তু মরিয়া গেলেও চারু কি ইহার একটি কথা বিশ্বাস করে? 40টা বছর সংসারে বাস করিয়া মানুষের কাছে সে যে শিক্ষা পাইয়াছে, শুধু মৃত্যু কেন, যাহার বিধান তারও বোধহয় ক্ষমতা নাই সে শিক্ষা তাহাকে ভুলাইয়া দেয়। কদিন পরে খুব কাঁদিল। দিদি আমায় বড় ভালোবাসত, এই কথা বনমালীকে সে কতবার যে শোনাইল তার ইয়ত্তা নাই। বনমালী সভয়ে তাহাকে এড়াইয়া চলিতে লাগিল। তখন পরে সভয়ে কান্নাও বন্ধ করিল এবং সুরও বদলাইয়া ফেলিল। একদিনের তরে সুখ কাকে বলে জানেনি। তারপর ওই তো ছেলে গিয়েছে না বেঁচেছে? বনমালী বলিল, শরীরও ভেঙে গিয়েছিল। পরি বলিল, হ্যাঁ, অম্বলের অসুখটা হবার পর থেকে একরকম মরবার দাখিল হয়েছিল, অথচ একটু যত্ন হয়নি। না, নিলে তো কারো যত্ন? এমন মানুষই ছিল না দিদি। সকলের সেবাই করেছে প্রাণপণে, পরের জন্য খেটে প্রাণটা দিয়েছে। আর চোখে চাহিয়া আবার বলিল, বড় ঘা খেয়ে গেল, আমাদের একটু সাবধান হওয়া উচিত ছিল, কি বলো? হলে না কেন? পরি হাসিয়া বলিল, বাহ, বেশ, আমি হলাম মেয়ে মানুষ, আমাদের কি অত হিসেব থাকে? তুমি ঘরে এলে আমার বলে বিশ্বব্রহ্মাণ্ড ভুলে যায়, সাবধান থাকবো। বনমালী বলিল, তাই নাকি? চারুর মৃত্যুর পর বনমালী দিনে অথবা রাত্রে কখনো পরীর ঘরে আসে নাই। দুর্ভাবনার পরীর আর সীমা ছিল না। চুলে সেদিন সে অল্প একটু তেল দিল। এলে চুলে একটু স্নিগ্ধ রুক্ষতাই ভালো মানায়। আয়নার সামনে দাঁড়াইয়া অনেকক্ষণ ভাবিবার পর ছোট একটা পান সাজিয়া মুখে লইয়া একটু চিবাইয়া ফেলিয়া দিল। তারপর বনমালী বেড়াইতে যাওয়ার সময় সামনে পড়ে একটু হাসিল। শোনো, কাছে সরে এসে কানে কানে বলি, একটা ফিডিং বোতল এনে দিও, আমি মরুভূমি হয়ে গেছি। আনবে তো? আনবো। পদ্মের কাছে খোকা ভারী কাঁদছে পরি। পদ্মকে ইচ্ছে করে কাঁদায়।
পদ্মর কাছে না দিলেই হয়, আমাকে সেজেগুজে ফিটফাট থাকতে না বললেই হয়। বনমালী তাহার গালে একটা টোক দিল। না সাজলেই তোকে ভালো দেখায় পরি। বনমালী চলিয়া গেলে পরি ছুটিয়া গিয়ে পদ্মজির কাছ হইতে খোকাকে ছিনাইয়া লইল। চোখ পাকাইয়া বলিল, তোকে না 500 বার করে বলেছে বাবুর ধারে কাছেও খোকাকে নিয়ে যাবি না। পদ্ম একগাল হাসিয়া বলিল, বাবু নিজে ডাকলে গো, বললে খোকাকে আনতো পদ্ম। ভয়ে মরি দিদিমণি। মরণ তোমার, ভয় আবার কিসের? তা যাই বলো, বাবুকে আমি বড্ড ডরাই বাপু, দেখলে বুকের মধ্যে ঢিপ ঢিপ করতে থাকে দিদিমণি। এই এত দূর থেকে বাবুকে আমি গড় করি। পরি হাসিয়ে বলে, আচ্ছা আচ্ছা, বেশ করিস। তারপর কি হলো বল? ভয়ে ভয়ে খোকাকে তো নিয়ে গেলাম, বাবু কোলে নিলে, আদর করলে, চুমু পর্যন্ত খেলে, তারপর বললে বেশ ছেলেটা না রে পদ্ম। লজ্জায় মরি দিদিমণি। বনমালী বেড়াইয়া ফিরিল। পরি বলিল, আচ্ছা, পরের ছেলেকে তুমি এত ভালোবাসলে কি করে বলো তো? তোমার হিংসা হয় না? বনমালী হাসিয়া বলিল, না, 2 দিনের জন্য এসেছে, ওকে আবার হিংসে করব কি? বরং তোর ছেলে বলে ভালোই বাসি। পরীর মুখ শুকিয়ে গেল। এ কি পরিণাম, সংক্ষিপ্ত ও সাংঘাতিক। আরশিকে প্রত্যহতাকে মিথ্যা বলিয়াছে। বনমালীর সেই উগ্র আবেগময় ভালোবাসা এর মধ্যে উপিয়া গেল কি করিয়া? আজন্ম দেখিয়া আসিয়াও আরশিতে নিজেকে তাহার প্রত্যহ নতুন মনে হয়। আপনার রূপ ও যৌবনের এক একটা অভিনব ভঙ্গিমা আজও সে প্রত্যহ আবিষ্কার করে। আর বনমালীর কাছেই এর মধ্যে পুরনো হইয়া গেল। মাথায় না তুলিয়া বনমালী তাহাকে কোথায় নামাইয়া দিতে চায়? পরীর বুক দুরু দুরু করিতে লাগিল। তাহার পাপের সমান অংশীদার তখনও চোখের আড়াল চলিয়া যায় নাই। তাকাইয়া দেখিয়া পরীর মনে হইল পদ্মজির বড় মিথ্যা বলে নাই। বনমালীকে সেও কম ভয় করে না। অবস্থাকে অতিক্রম করিয়া যাওয়া বনমালীর চিরদিনের স্বভাব। জীবনের কোন স্তরই একটা সংক্ষিপ্ত সময়ের জন্য ছাড়া তাহাকে নিজস্ব করিয়া রাখিতে পারে নাই। জীবনের বৈচিত্র্যগুলি বনমালী দ্রুতগতিতে সমগ্রভাবে আয়ত্ত করিয়া লয়। তাহার উপভোগ যেমন প্রখর তেমনি অধীর। স্থূল হোক সূক্ষ্ম হোক, জীবনের রসবস্তুকে সে তাড়াতাড়ি জীর্ণ করিয়া শ্রান্ত হইয়া পড়ে। তাহাকে জব্দ করিয়াছিল চারু। চারু তার প্রথম বয়সের নেশা, অদম্য, অবুঝ, বহুকাল স্থায়ী। চারু তার প্রথম বয়সের নেশা, অদম্য, অবুঝ, বহুকাল স্থায়ী। যে বয়সে নারীদেহের সুলভতা সম্বন্ধে প্রথম জ্ঞান জন্মে, নারীমনের দুর্বলতায় প্রথম হতাশা জাগে, চারুকে বনমালী সেই বয়সে দেহমন দিয়া চাহিয়াছিল। চারু রীতিমতো তাহাকে লইয়া খেলা করিত, ওষুধের ডোজে আশা দিয়া তাহার প্রেমকে বাঁচাইয়া রাখিত এবং প্রাণপণে এই খেলার উন্মাদনা উপভোগ করিত। বনমালীর একগ্রাসে পেট ভরানোর প্রবৃত্তির ক্ষুধাতুর বন্যজন্তুর মতো চারুর দুর্ভেদ্য সাবধানতা ঘেরিয়া পাক খাইয়া মরিতে দিনের পর দিন, মাসের পর মাস। পরীর রূপ আছে, চারুর মতো প্রতিভা নাই। বনমালীর পাক খাওয়া মনকে সে একাভিমুখী করিয়া রাখিতে পারিল না। তাহার নদীতে হাঁটু ডুবাইয়া বনমালী পার হইয়া গেল, সে তাকে ভাসাইয়া লইয়া যাইতে পারিল না। পরী তাহার ঘরে সযত্নে শয্যা রচনা করিয়া রাখে, বালিশের নিচে জুই আর বেলফুল রাখিয়া দেয়, কিন্তু তাহার জন্য ফুলগুলি হাঁপাইয়া হাঁপাইয়া চাপা গন্ধ বিলায়, সে আসে না। সোজাসুজি নিমন্ত্রণ করিবার সাহস পরীর নাই। জানালায় বসিয়া সে শুধু কাঁদে। এখন প্রকৃত বর্ষাকাল, প্রতি রাত্রেই প্রায় বাদল নামে। গাঢ় ভিজা অন্ধকারে বিরহবাসিনী নাগকন্যার মতো পরী ফুলিয়া ফুলিয়া শ্বাস নিঃশ্বাস নেয়। খোকা কাঁদে, ককায়, তার গলা ভাঙিয়া আসে, শ্রান্ত হইয়া একসময় সে ঘুমাইয়া পড়ে। পরী সারা শব্দ দেয় না। খানিক পরে খোকার মুখের উপর ঝুঁকিয়া মন্ত্রোচ্চারণের মতো বলিতে থাকে, শোধ নিস, শোধ নিস, তাতেই হবে, ছাড়বি কেন, শোধ নিস। তারপর অদম্য আক্রোশে খোকার 2 কাঁধ ধরিয়া সজোরে ঝাঁকি দিয়ে চেঁচাইয়া ওঠে, কেন তুই এসেছিলে হারামজাদা? গভীর রাত্রে দরজা খুলিয়া সে বাহিরে চলিয়া যায়। প্যাসেজের আলো নিভাইয়া অন্ধকারে এ বারান্দা ও বারান্দা ঘুরিয়া বেড়ায়, ঘরে ঘরে উকি দেয়। বনমালীর ঘরের দরজায় কান পাতিয়া দাঁড়াইয়া থাকে। একদিন নৈশ পর্যটনের সময় ভুবনের ঘরে উকি দিয়া সে দেখিতে পাইল, বিছানা উপুর হইয়া সে হাপুস নয়নে কাঁদিতেছে। দাঁড়াইয়া দাঁড়াইয়া দৃশ্যটা সে খানিকক্ষণ উপভোগ করিল। সে চিরদিনই দুঃখী, অন্যের দুঃখ দেখিলে সে আনন্দ পায়। তারপর পা টিপিয়ে টিপিয়ে গিয়া বনমালীকে ডাকিয়া তুলিল। ভুবন কিরকম করছে দেখবে চলো। কিরকম করছে?
কাঁদছে আর ছটফট করছে। অন্ধকারে পরী বনমালীর গা ঘেঁষিয়া আসিল। বনমালী বলিল, প্যাসেজের আলো নিভিয়েছে কে? আমি। বনমালী সুইচ টিপিয়া আলো জ্বালিল। পরী সংকুচিত হয়ে বলিল, দেখো তো কি করলে, নিভিয়ে দাও। বনমালী তাহার আলো নিভানোর প্রয়োজনটা চাহিয়া দেখিল না। ঘরে যাও বলিয়া ভুবনের ঘরের দিকে আগাইয়া গেল। রোষে ক্ষোভে আত্মহারা পরী আলোকে লজ্জা দিয়া আলোর নিচে দাঁড়াইয়া রহিল। বনমালীর পাশের ঘরখানা হেমলতার। তিনি দিনের বেলা বিছানায় শুইয়া থাকেন বলিয়া রাত্রে বিছানায় শুইয়া আর ঘুমান না, ঝিমান। বারান্দায় কথা শুনিয়া তিনি বাহির হইয়া আসিলেন। কে রে, পরী নাকি? বনমালীর ঘরের সামনে দাঁড়িয়ে তুই কি করছিস পরী? বলিয়া ঠাহর করিয়া দেখিয়া যোগ দিলেন, মরণ তোমার বেহায়া মেয়ে। পরী তখন যে কাজ করিয়া বসিল তাহার অর্থ ও উদ্দেশ্য পরিষ্কার। চট করিয়া বনমালীর ঘরে ঢুকিয়া সে দরম করিয়া দরজা বন্ধ করিয়া দিল এবং স্তম্ভিতা হেমলতার নড়িবার শক্তি ফিরিয়া পাওয়ার আগেই বনমালীর একটা চাদর গায়ে জড়াইয়া তাহার পাশ কাটিয়া ছুটিয়া নিজের ঘরে চলিয়া গেল। হেমলতা শূন্যকে সম্বোধন করিয়া বললেন, এ কি কাণ্ড মা! পরদিনটা কোনো রকমে চুপ করিয়া থাকিয়া তার পরের দিন হেমলতা ছেলেকে অনুরোধ করিলেন, পরীকে পাঠিয়ে দে বনমালী। দেব, এখন থাক। পরীকে এখন সে অবহেলা করিতেছে। অমন সুন্দর একটা পুতুলের আবল তাবল নাচ দেখিতে তার ভারী মজা লাগিতেছে। এ অবস্থাতে অতিক্রান্ত না হইলে বনমালী তাহাকে কোথাও পাঠাইবে না। হেমলতা অত জানেন না। তিনি আবার বলিলেন, না বাবা, পাঠিয়েই দে। স্বামী না থাক, স্বামীর ঘর তো আছে, কেন পরের বোঝা ঘাড়ে করে আছিস? বনমালী হাই তুলিয়া বলিল, দুটি খায়, ও আবার বোঝা কি মা? হেমলতা আর কিছু বলিতে সাহস পাইলেন না। ডাইনির মায়া হইতে ছেলেকে কেমন করিয়া উদ্ধার করিবেন শুইয়া শুইয়া তাহাই ভাবিতে লাগিলেন। কবিরাজের মাথা গরম না করিবার উপদেশটা পর্যন্ত তাহার স্মরণ রহিল না। দুদিন পরে আবার বলিলেন, যে রাগী মানুষ তুই, তোকে বলতে সাহস হয় না বাপু, কিন্তু চোখ মেলে তো এ আর দেখা যায় না বনমালী। কি হয়েছে? রাগের মাথায় কিছু করে বসবি না তো, বল। বনমালী হাসিয়া বলিল, না, আমার রাগ হবে না, বলো। হেমলতা গলা নিচু করিয়া বলিল, পরীর স্বভাব চরিত্র ভালো নয় বনমালী।